ওসমান হাদি, আমি আপনার কাছে জানতে চাই যে বোঝাপড়ার জায়গাটা আসলে কিভাবে হবে। আমরা দেখেছি যে এক ধরনের বিরোধ দীর্ঘদিন ধরে মুসলিমদের যে চিহ্ন সেটা মুছে ফেলার একটা চেষ্টা হয়েছে। সেটা আমরা আজকের এখান থেকে কিন্তু শুরু না, আমরা ফোর্ট উইলিয়ামের সেই সময় থেকেই যদি আমরা ধরি, তখন থেকে আমরা দেখেছি যে বাংলা ভাষায় ফর্সি শব্দ বাদ করে দেওয়া, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, সব কিছু মুছে ফেলা থেকে শুরু করে আপনার আর পরবর্তীতে বাংলাদেশেও আমরা দেখেছি যে আপনার দাড়ি টুপি বা টাকনুর উপরে কাপড় থাকলে তাদেরকে যেন ধরে নেওয়া হয়েছে, তারা অত্যন্ত ধর্মান্ধ। আবার অন্যদিকে এমনটাও হয়েছে যে যারা একটু আপনার প্রোগ্রেসিভ ইন আ সেন্স, যে আপনার ধর্ম ভীরু না বা ধর্মকর্ম করে না, তাদেরকেও খারিজ করার, তাদেরকেও না শোনার একটা প্রবণতা আছে। এই জায়গা থেকে আসলে সমঝোতাটা কিভাবে হবে? হ্যাঁ, ধন্যবাদ আপু। আপনি নিজেই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় টাচ করে শুরু করেছেন। সেটা হলো ওই যে বেঙ্গল রেনেসা, ফোর্ট উইলিয়াম কলেজ। মূলত আমরা যেভাবে ভাবতে শিখেছি বা ভাবতে চাই, সেটা বাংলার ইতিহাস হলো ফোর্ট উইলিয়ামের আগের বাংলা, ফোর্ট উইলিয়ামের পরের বাংলা। খেয়াল করুন যে আমাদের বাংলাকে আমি যেটা খুব একদম ক্লিয়ারলি মনে করি, সকল মানুষকে বাঙালি হতে হবে। এটা কি একটা জাতিরাষ্ট্রের মধ্যে খুব জরুরি? নিশ্চয়ই না। তো বাঙালি হতে হবে নাম্বার ওয়ান। আবার সেই জনগোষ্ঠী সেই জনপদে থাকার পর আপনি যখন এস্টাবলিশমেন্ট ছিল 190 বছর, আপনি ব্রিটিশ কলোনিতে ছিলেন, সেই এস্টাবলিশমেন্টের যে সুবিধা নিয়েছেন, এই সুবিধার মধ্যে মধ্যে যে আছে সে বাঙালি, বাকি কেউ বাঙালি না, বাঙালি মুসলমান। আমি এইমাত্র মনে পড়লো আপনি কথা বলতে বলতে আপনি বলছিলেন যে মুসলমানকে তো ওভাবে কর্নার করা হয়েছে, বাঙালি মুসলমানকে। আমার যদি ভুল না করি, এটা আমি ইন্টারে থাকতে পড়েছিলাম, আবুল মনসুর আহমেদের খুবই গুরুত্বপূর্ণ একটা আত্মজীবনী, আত্মকথায় উনি লিখছেন, উনি যখন কলকাতায় হোস্টেলে থাকেন, উনি স্টুডেন্ট, তো উনি তো মুসলমান ফ্রেন্ডদের সাথে থাকেন। এটা জাস্ট আমি সামাজিক অবস্থাটা বোঝানোর জন্য, কেউ যদি এটা সাম্প্রদায়িক আলাপ হিসেবে নেয় সেটা দায়িত্ব তার। যে তো তখন অনেক ছেলেরাই, মুসলমান ছেলেরা হোক হিন্দু ছেলেরা হোক, তারা রাতে পাড়ায় যেত। তো যেই মেয়েরা একটু বেশি সুন্দর, তাদের কাছে যেতে হলে মুসলমান ছেলেদেরকে লুঙ্গি পরে গেলে সেই সব মেয়েরা তাদেরকে অ্যালাউ করতো না, তাদেরকে ধুতি পরতে হতো। আবুল মনসুর আহমেদ বলছেন যে তার সাথে মুসলমান ছেলেরা যাতে রাতে পাড়ায় যেত, তাদেরকে তাদের পছন্দের মতো মেয়ে পেতে হলে ওই সামাজিক বাস্তবতায় ধুতি পরতে হতো। এখন ধুতি আর লুঙ্গির পার্থক্যটা একটা সেলাই, কিন্তু শুধু সেলাই দিয়ে বিবেচনা করলে হয় না। এই যে আমরা যেটা বলছিলাম, যে আপাও যেটা বলছিলেন যে শব্দের হিন্দুয়ানি গন্ধ, দেখুন বাংলাদেশে মাঝে মধ্যে খুবই অরাজনৈতিক এরকম একটা বলা হয়, আমি খুব ক্লিয়ারলি বলতে চাই, অরাজনৈতিকতা এটা অত্যন্ত একটি রাজনৈতিক শব্দ, এবং অরাজনৈতিকতার চেয়ে বড় কোনো রাজনীতি নাই। এই যে এখন কেউ কেউ বলছে যে মঙ্গল শোভাযাত্রার নাম কেন পরিবর্তন করা হলো, তাদেরকে কেউ যেখানে জিজ্ঞেস করছে না যে আনন্দ শোভাযাত্রা, যেটা 1989 সালে শুরু হয়েছিল চারুকলায়, এবং সেটা তো একটা রাজনৈতিক অভিপ্রায় দিয়ে, কেন এরশাদ সরকারের বিরুদ্ধে বিএনপি আওয়ামী লীগ কেউ রাস্তায় নামতে পারে না, তাকে মারধর করে। তো কালচারালি চিন্তা করলো যে আমরা তাহলে চারুকলা থেকে বর্ষবরণে, যেখানে আমরা সাংস্কৃতিক একটা প্রোগ্রামও করব, সাথে এরশাদ বিরোধী যে আন্দোলনটা সেটাকে একটু চাঙ্গা করব। তো এটার মধ্যে কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে। বাংলাদেশের না, পৃথিবীর কোথাও কোনো কালচারাল মুভমেন্টের মধ্যে রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই, এইটা মিথ্যা কথা। বাংলাদেশের কোট আনকোট এস্টাবলিশমেন্টের সাথে যে কালচারাল গ্রুপগুলো এতদিন ছিল, তাদের অসততা হলো তারা করে রাজনীতি বলে শিল্প। তারা সংস্কৃতি এবং শিল্পের নামে খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যায়, বলে খালেদা জিয়া পেট্রোল বোম মেরে মানুষ মেরে ফেলছে। কিন্তু যখন এই যে এবার আবার অভ্যুত্থান হয়, তখন সে ফেসবুকে পোস্ট দেয় যে আমি শুধুই একজন শিল্পী হয়ে বাঁচতে চাই। এর খালেদা জিয়ার বাড়ি ঘেরাও করতে যাওয়া তার হলো শিল্পের দায়। কিন্তু খুনি হাসিনা যখন হেলিকপ্টার থেকে রিয়াগুপকে খুন করে ফেলছে, কোলের বাচ্চাকে খুন করে ফেলছে, তখন খুনি হাসিনার বিরুদ্ধে দাঁড়ানো তার শিল্পের দায় না, সে তখন শুধু সিনেমা নিয়ে থাকতে চায়। তো এই অসততাটা গত 50-60 বছর ধরে বাংলাদেশের এস্টাবলিশমেন্টের সাথে যারা একদম মূলধারার সাংস্কৃতিক গোষ্ঠী বলছে, তারা এই কাজটা করেছে। দেখেন, আমি আপনাকে যদি আজকে বলি যে আপনি একটা জিনিস বলেছেন যে বিশেষ করে যারা দাড়ি টুপি আছে তাদেরকে কিভাবে কর্নার করা হচ্ছে, আমি খুব স্মৃতিটা বলতে পারি। আমি সম্ভবত ঢাকায় ওঠার পরে এই জীবনে প্রথম ভোরে গিয়ে শোভাযাত্রায় বা আনন্দ যাত্রা যেটা ছিল আজকের আনন্দ শোভাযাত্রা, সেটা অংশগ্রহণ করার জন্য আমি এবং আমার বন্ধুরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। এবং আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি শাহবাগ থেকে চারুকলার সামনে হয়ে আমি আমার ডিপার্টমেন্টে গেছি।
আমি শুধু আমার দগদগে স্মৃতি বলি যে আমরা কিভাবে এভাবে হয়ে গেলাম। আমি মঙ্গল শোভাযাত্রার আগে পরে চারুকলার মানে গত 15 বছর যখন ডিপার্টমেন্টে যেতাম, দেখতাম পেইন্টিংগুলোতে বড় বড় দাঁত, রক্ত, এইগুলো যে ছবি, মানে মানুষ খাচ্ছে রাক্ষস, এই ছবিগুলো দেখি আমার বাবাদের, আমার আব্বাদের, যারা জ্ঞানত জীবনে মানুষের সাথে অন্যায় করে না। এর মানে বাংলাদেশের কোটি কোটি আপামর মুসলমান, যারা সংখ্যায় 90% কিন্তু পাওয়ার তার 9%ও নাই, তার কোনো রাষ্ট্রে স্টেক নাই, সে শুধুই ভ্যাট ট্যাক্স দেয়, সে এখনো নাগরিক হয়ে উঠতে পারে নাই, সে শুধুই প্রজা। চারুকলার সামনে সেরকম হুজুর, দাড়ি, তারা এরকম মানুষ খাচ্ছে, রক্ত পড়ছে। আমি যখন তাকিয়ে দেখি যে আমার মাথায় তখন টুপি আছে, আমার মাথায় দাঁড়িয়েছে, এর মানে এই যে অসুর, এই অসুর বধ করতে হলে তো আমাকে বধ করতে হবে। তখন আমি ভাবি এই বিশ্ববিদ্যালয় আমার না, এই চারুকলা তো প্রশ্নই আসে না, বিশ্ববিদ্যালয় আমার না। আমি আপনাকে বলছি আপা, যখন শাহবাগ চলে তখন আমি সম্ভবত ফার্স্ট ইয়ারের ছাত্র, আমার আব্বা বলল যে আমার বিশ্ববিদ্যালয়ে যেতে হবে না, যে কোনো সময় শিবির বলে যেহেতু আমার মুখে দাঁড়িয়ে আছে অ্যাটাক করে আমাকে মেরে ফেলতে পারে। আমার বন্ধু মহসিন হলের 3 তলা থেকে তাকে ফেলে দেওয়া হয়েছে রাত 2টায়, শুধু তার অপরাধ সে মাদ্রাসায় পড়েছে এবং ঘটনাক্রমে আল্লাহ তাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার মনে আছে যে এই মব থেকে বাঁচার জন্য আজকে যারা মব মব বলছে, শাহবাগের থেকে নিকৃষ্টতম মব গত শতাব্দীতে কি হয়েছে? আমি শাপলা চত্বর দোয়েল চত্বর ঘুরে আমি আমার ডিপার্টমেন্টে যেতাম। তো আজকে যারা মঙ্গল শোভাযাত্রার কথা বলছে, আমি আপনাকে শুধু একটু মনে করিয়ে দিই, 1989 সনে আনন্দ শোভাযাত্রা শুরু হলো। সেই আনন্দ শোভাযাত্রা কেন আওয়ামী লীগের ক্ষমতায় 1996 এসে মঙ্গল শোভাযাত্রা হয়ে গেল?